অসভ্য ছেলেটা যেন বাড়িতে না থাকে। আধ ঘন্টার মতো হলো আবুল বসার ঘরে আছেন। এর মধ্যে তীব্রকে দেখা যায়নি। এবার নিশ্চিন্ত হলেন ভদ্রলোক। যাক, তার অনুরোধ ফলেছে। কিছু সময় পর কাজের মেয়েটি চা নিয়ে আসে, টেবিলে রেখেই ফিরে যায়। জামশেদ কাজে ব্যস্ত ছিলেন। চা দেখে ওনাকে বলেন, বসো আবুল। না না স্যার, সমস্যা নেই। আহা, খাবার দাঁড়িয়ে খেতে নেই। তাছাড়া আমি তো তোমায় বসতে বললাম, বসো। আবুল দনমনা করে বসলেন। চোখের ইশারায় চা নিতে ইশারা করলেন জামশেদ, কিন্তু মোড়ামুড়ি করছেন তিনি। এই চা তার গলা দিয়ে নামবে না। গতবার তীব্র যা খোঁচা দিয়েছে, এরপর তো পা জড়িয়ে ধরলেও চা মুখে দেওয়া উচিত না। কিন্তু মন্ত্রীর কথার উপর না বলবেন কি করে? তাহলে তো এতদিন যা ভালো বিনয়ী সেজেছিলেন সব এক ঝটকায় শেষ। পরপর ভাবলেন, বদমাস ছেলে তো বাড়িতে নেই, খাওয়াই যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতে কাপ তুললেন আবুল। যেই মাত্র ঠোঁটের কাছে ধরবেন, তক্ষুনি সিঁড়িপথে গটগটে পায়ের শব্দ হলো। সঙ্গে সঙ্গে ভালো মেজাজটা দুর্দান্ত পর্যায়ে খিচড়ে গেল তার। দাঁত পিষে তিরিক্ষ মনে চোখ তুলে চাইলেন। মুহূর্তেই স্তব্ধ লোচন আটকে গেল সেথায়। চোখের পাতার সাথে আঙুলগুলো কেঁপে উঠল গতিতে। প্রকোপে কাপের গরম চা নাড়া লেগে ছলকে পড়ল গায়ে। বিষয়টায় জামশেদ কিছু বলতে গিয়েও ওনার দৃষ্টি দেখে থামলেন। কৌতূহলে নিজেও ফিরলেন সে পথে। অচিরে চমকে ধমকে একাকার হয়ে গেলেন তিনিও। তীব্র নামছে, পিট্টু মাস্তান হয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন সাবলীল দৃষ্টিকেও আটকে দেওয়ার রূপে। সব সময়কার অবিন্যস্ত চুল জেল দিয়ে ব্যাক ব্রাশ করা আজ। পরনের 3টি বোতাম খোলা, শার্ট গলা অবধি কলার ভাঁজ করে লাগানো। পরেছেও ফর্মাল পেন্টের সঙ্গে ইন করে। চোখে চিকন ফ্রেমের ঝকঝকে চশমা, বা হাতে রূপার চেন গায়ে, সেটাই চকচক করছে ম্যাটারের ঘড়ি। পায়ে কালো বুট, অগোছালো খোঁচা দাড়িগুলো পুরোপুরি নিশ্চিহ্ন। কিন সেবে মুখখানা লাগছে আরো ফর্সা সাদাটে। বেশভূষায় সব মিলিয়ে ভদ্র সভ্যতার আদর্শ এক প্যাকেজ। জামশেদ রীতিমতো বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বিহব্বলতায় মাথার সবখানে দপদপ করে উঠল। এদিকে মূর্তির মতো বসে থাকা আবুল ঠোঁট নেড়ে শুধালেন, স্যার, আপনার কি কোনো যমজ ছেলে আছে যাকে দেখতে হুবহু ছোট স্যারের মতো? ঘোর কাটল জামশেদের। প্রশ্নের উত্তরে কেবল ছোট্ট শ্বাস ফেললেন। ওই দিন আরেকটু হলেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। কি ভয়ানক চমক দিয়েছিল ছেলেটা, কিন্তু আজকের চমক যে ওসবও ছাড়িয়ে গেছে। জামশেদ আশ্চর্য হলেও ভেতরে ভেতরে মুগ্ধতায় দু চোখ ছাপিয়ে তার। এমন গোছালো ভাবেই তো তীব্রটাকে দেখার ইচ্ছে। এই তো এখন একদম কাটায় কাটায় মন্ত্রীর ছেলেই লাগছে। স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের আদর্শ পুত্র যেন। সর্বদা এমন ভালো হয়ে চললে তো হলো। আকাশের চাঁদ এনে দিতেও দ্বিধা নেই তার। ভদ্রলোকের ঠোঁটের কোণায় অল্প একটু হাসি ভেড়ে কেউ বোঝার আগেই ধোয়ার মতন মিলিয়ে যায় আবার। তীব্র নেমে এসে দাঁড়ালো। আবুলের দিক চাইতেই শশব্যস্ত উঠে দাঁড়িয়ে গেল সে। জামশেদ গলা খাকারি দিলেন। চেনা জানা সেই ভারী কি গলায় বলেন, তাহলে আজকে থেকে জয়েন করছো? হ্যাঁ। তিনি ওপর নিচ মস্তক দুলিয়ে বললেন, ভালো। তা থাকবে কোথায় ওখানে? থাকবো কোথাও একটা, ওসব নিয়ে ভাবার কিছু নেই। আপনাকে যা যা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ, না করে উপায় আছে? যাকগে, ওখানকার যিনি হেড অর্থনৈতিক ডিপার্টমেন্টে, ফুরকান আমার পরিচিত, ওনাকে বলেছি তুমি আমার ছেলে। এরপরে সব রকম বাড়তি সুবিধা পাবে সেখানে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তীব্র দায়সারা হাস্যহীন বলল। থ্যাংক ইউ। আবুল দুই বাপ ছেলের মুখ দেখাদেখি করছেন। সমস্ত কথা তালু ভেদ করে চলে যাচ্ছে ওনার। এই ছেলে ভাষাহীন গর্হিত আর ইতর, যাকে তার মাতৃভাষায় এক কথায় বলে শয়তানের খাড়া ঝিলকি। সে হঠাৎ এমন ভেলকি দেখাচ্ছে কেন? অমন গুন্ডা গুন্ডা চেহারার ঘোল এরকম আচমকা পাল্টে গেল কিভাবে? তীব্রের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে এক পর উকি দিলেন লুৎফা। অমনি চিৎকার করে বললেন, এ কি, এ আমি কি দেখছি? এটা কি আমার ছেলে বিট্টু? বলতে বলতেই দ্রুত পায়ে বেরিয়েও এলেন তিনি। জামশেদ বলেন, আস্তে বাবা আস্তে, বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এমন ভাবে চেঁচায় না। লুৎফার ওসবে কান নেই।
খুব নিকট থেকে ছেলের পা থেকে মাথা অবধি দেখলেন তিনি। গদগদ গলায় বললেন, মাশাল্লাহ, তোকে একদম রাজপুত্রের মতন লাগছে বাবা। তীব্র কপালের পাশ চুলকে বলল, রাজপুত্ররা শার্ট প্যান্ট পরতো না মা, ভুল উদাহরণ দিচ্ছ তুমি। লুৎফা হাসলেন। ছেলের দুবাহু ধরে বারবার ওকে দেখছেন তিনি। ইস, কি সুন্দর তার সন্তান, পুরো চোখ জুড়িয়ে দেওয়ার মতন দেখতে। হ্যাঁ রে, সবসময় এভাবেই থাকতে পারিস না? কি চমৎকার লাগছে আমার ছেলেকে। তা না, কি অগোছালো বখাটের মতো থাকিস। তীব্র নিঃসংকোচে বলল। আমি তো বখাটেই। আবুল ধাতস্থ হয়েছেন সময় নিয়ে। চমক ধমকের ধারও সামনে নিয়েছেন। কথার মধ্যে আগ বাড়িয়ে বলেন, হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলেছেন, ছোট স্যারকে মাশাআল্লাহ লাগছে। সারাদিন যে মাস্তানি করে বেড়ায়, এই চেহারা দেখলে কেউ বুঝবেই না। ইয়েস স্যারের হঠাৎ এই বেশের কি কারণ? স্যার কি কোথাও যাচ্ছেন? সুচারু চোখে চাইল তীব্র। পূর্বের ন্যায় কর্কশ কণ্ঠে বলল, সেটা তোকে বলতে হবে? ভদ্রলোক তবদা খেয়ে গেলেন। তীব্রর এই মার্জিত ভূষণ দেখে বোকা মনে ভেবেই নিয়েছিলেন ব্যবহারটাও এখন নরম সরম হবে, কিন্তু এ তো যেই লাউ সেই কদু। আবুল মনে মনে আরেকবার গালাগালি করে উড়িয়ে দিলেন ওকে। তক্ষুনি তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কি ভেবেছিস ফর্মাল জামা কাপড় পরেছি বলে ফর্মাল হয়ে গেছি? আমি শুধু কাপড় পাল্টিয়েছি, ক্যারেক্টার পাল্টাইনি। হাতটা আগের মতোই টনটনে, 19-20 দেখলে যে কারো গালে পড়তে 1 সেকেন্ড লাগবে না। আবুলের মুখটা তত্র অপমানে থমথম হয়ে গেল। জামশেদ চসূচক শব্দ করলেন, না, এই ছেলে বদলাবে না। প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলেন লুৎফা। না হলে বাবা ছেলের তর্কের কোনো ভরসা নেই। আবার শুরু না হলেই হয়। তীব্রর মনোযোগ ঘোরাতে বললেন, গাজীপুর কেন যাচ্ছিস বলি না যে বাবা? ওর জবাব, সময় হলে বলবো, আসি এখন। সাবধানে যাস, পৌঁছে একটু জানাস আমায়। তীব্র এই কথার নিশ্চয়তা দিল না। উত্তরবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ঘটনার আদ্যপ্রান্ত না বুঝলেও যতটুকু বুঝেছেন তাতেই প্রসন্ন আবুল। তীব্র কোথাও যাচ্ছে, ওখানেই থাকবে, মানে আপাতত রাস্তা মোটামুটি পরিষ্কার। এই সুযোগে মন্ত্রীর ব্রেনটা আরো ভালো করে ওয়াশ করা যাবে, সাথে নিজের আখেরটাও ঘোচানো যায় যদি। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, মাস্তানটা যাচ্ছে কই? ইদানিংকাল একটু বেশি শুষ্ক মরুভূমির ন্যায় জীবনের স্বাদ পাচ্ছে পুষ্পিতা। অভাগীর মতন যেদিকেই যায় টলটলে সাগরও শুকিয়ে আসে। যাই করতে যাচ্ছে, যাই ভাবছে, কোনো কিছুতেই কোনো সুস্থ সুরাহা হয় না। এই যে প্রথমে ভেবেছিল ন্যাশনাল সরকারিতে ভর্তি হওয়ার কথা, অথচ হলো না। সীমিত সিট সংখ্যা হলেও চান্স হয়নি। বাধ্য হয়ে আগের চেয়েও তুলনামূলক সস্তা দিকে একটা কলেজে ভর্তি হতে হয়েছে। এখানে ইন্টারমিডিয়েটের পরপরই অনার্সে ভর্তির সুযোগ, অর্থাৎ কলেজ ভার্সিটি একই সঙ্গে। তাই হুল্লাহুল্লিও প্রচণ্ড। আজকেও ক্লাসরুমে উচ্চ শোরগোল, ছেলে মেয়ে সকলের হইচই, আড্ডায় মুখরিত সব। এদিকে মাথা ধরে যাচ্ছে পুষ্পিতার। খারাপ মন আরও তেতিয়ে আসছে। বই থেকে একবার মুখ তুলে চাইল। নিরন্তর হাসাহাসি চলছে অনেকে, এক একটি বন্ধু মহলের সে কি গল্প। পুষ্পিতার মুখে আধার নামল নুহাকে মনে করে। আজ প্রায় 20 দিন হচ্ছে দুজনের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা। নুহা ভার্সিটিতে আসে সে এই নর্মাল কলেজে। ক্লাসে বেঞ্চে প্রতিটা জায়গায় ওকে মনে পড়ে। কত কষ্ট করেই ধরে বেঁধে যে মনটাকে এখানে টিকিয়ে রাখছে ও। এই 20 দিনে একটা মাত্র ভালো ঘটনা ঘটেছে ওর জীবনে। আয়েশা খাতুন কথা মতো একটা টিউশনি খুঁজে দিয়েছেন। মেয়েটা 4র্থ শ্রেণীতে পড়ে, মাসে কেবল 2500 টাকা বেতন। এ নিয়ে যাতায়াত আর বাকি হাত খরচাটুকু আরামসে চলে যাবে। কিন্তু পুষ্পিতা মরিয়া অন্য চিন্তায়। প্রতি 6 মাসের মাথায় যে কতগুলো টাকা জমা করতে হবে, সেসব কোথায় পাবে ও? আরও তো কিছু টিউশনি দরকার এখন। দীর্ঘশ্বাস ফেলল পুষ্পিতা। একবার শূন্য গলায় হাত বোলালো। জন্ম থেকে গলায় যে চেনটা মায়ের বলে জেনে এসেছে, আজ পরিস্থিতির কারণে সেটাও বেঁচে দিতে হলো। যদিও সেই মহিলাকে অনেকভাবে অনুরোধ করেছেও, কিছুতেই যেন চেইনটাকে অন্য কোথাও বেচে না দেন। যখন হাতে টাকা আসবে ঠিক ছাড়িয়ে আনবে গিয়ে, কিন্তু কবে আনবে ওই দিন, আর উনি বা ওর অনুনয় রাখবেন তো? তার অগাধ চিন্তার মধ্যেই হুটোপুটি করে এসে দাঁড়ালো একজন। হড়বড় করে বলল,
এই পুষ্পিতা, জানো কি হয়েছে? পুষ্পিতার ধ্যান ভাঙল, চাইল চোখ তুলে। তনুজা শ্বাস ফেলেছে ঘন ঘন। মেয়েটা দেখতে কিউট, সাইজেও ছোটখাটো, একেবারে কোমর অব্দি, লম্বা চুলগুলো সবসময় পাঁচ গ্রিবে কয়েদ করে রাখে। এখানে আসার পর এই একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছে ওর, তাও তনুজা মিশুকে চঞ্চল পরে, কিছুটা নুহার মতন স্বভাব। পুষ্পিতা মেলে রাখা বই বন্ধ করে জানতে চাইল। কি হয়েছে? তনুজার চোখ আগের চেয়েও প্রকট হলো এবার। অবাক হয়ে বলল, এমা, তুমি কিচ্ছু টের পাওনি? না তো, কিছু হয়েছে? কি বলছো? এতক্ষণ ক্লাসের সবাই সব দেখে ফেললো, আর তুমি কি না? আল্লাহ, তুমি তো আমার চিন্তার চাইতেও নিরামিষ। পুষ্পিতার ঠোঁট উল্টায়, অসহায় চোখে চায়। সে যে ধ্যান জ্ঞান বিসর্জন দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল, কোনো কিছুর খেয়াল থাকবে কিভাবে। তনুজার মুখটা স্ফীত হয়ে এলো, চোখের চাউনিতে উদ্বেলিত ঝলকে বলল, আমাদের কলেজে না নতুন লেকচারার এসেছেন, সম্ভবত অনার্সের ক্লাসই নেবেন। কি দারুণ দেখতে জানো? আমরা সবাই উকি মেরে মেরে দেখে এসেছি। আমি তো ওনাকে দেখার পর থেকে একটা জিনিসই মন প্রাণ দিয়ে চাইছি, উনি যেন আমাদের ডিপার্টমেন্টের লেকচারারই হন। অবশ্য হওয়ার চান্স 200%। আমাদের স্যারের অফিসেই বসে আছেন যখন, মনে তো হচ্ছে আমার চাওয়া ফলবেই। তনুজা যত উত্তেজিত হয়ে খবরটা জানালো, পুষ্পিতা ততটাই বিরস গলায় বলল, ও, নিমিষে সব স্ফূর্তি মাটি হলো মেয়েটার। ভ্যাবাচাকা খেয়ে ভ্রু কুচকে বলল, ও, আর কিছু বলবে না? আর কি বলবো? স্যারকে দেখবে না? পুষ্পিতার নিষ্প্রভ মৃদুস্বর। ক্লাস নিলে তো দেখতেই পারবো। তনুজা বিরক্ত গলায় বলল, উফ, তুমি এমন কেন? সারাক্ষণ ক্লাসে বইতে মুখ গুজে থাকো। এর বাইরে একটা রঙিন দুনিয়া আছে পুষ্পিতা, সেটাও তো দেখতে হবে নাকি? পুষ্পিতা আলগোছে হাসল, কণ্ঠ উদাস। সবার দুনিয়া তোমার মতো রঙিন হয় না তনুজা, কারো দুনিয়া পুরোটা শুধু সাদা কালো থাকে। এত শক্ত শক্ত কথা বলে লাভ নেই, আমি বুঝবই না। এর থেকে এসো, আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন গিয়ে কি করব? আহা, এত কথা না বলে এসো তো। তনুজা হাত টেনে টেনে নিয়ে চলল ওর। পুষ্পিতা অনিচ্ছায় পা বাড়ালো। কারো মুখের উপর না বলা কোমল মনের সাধ্যে নেই। সাদা দেয়ালে লাগানো নেমপ্লেটে বড় করে লেখা ফোরকান আহমেদ, অর্থনীতি ডিপার্টমেন্টের হেড তিনি। শোধিত কক্ষের ভেতরে আরো কয়েকজন পুরুষ বসে, কলেজ প্রিন্সিপালও রয়েছেন। তনুজা পুষ্পিতাকে নিয়ে দেয়ালের এক কোণা ঘেঁষে দাঁড়ালো, মাথাটা হালকা খরগোশের মতন নামিয়ে উকি দিল ভেতরে। কলেজের মেয়েগুলো বেশি ঘুরঘুর করছে এখানে, যাতায়াতের ছুতোয় বারবার আসা যাওয়া ওদের। পুষ্পিতার চোখে মুখে অনীহা, তার মাথায় শুধু টাকার চিন্তা ঘুরছে। সেখানে দেখতে সুন্দর স্যার দিয়ে ওর কি লাভ? তনুজা ফিসফিস করে বলল, এই দেখো পুষ্পিতা, প্রিন্সিপাল স্যারের বাম দিকে যে ইয়াং লোকটা বসে, উনি নতুন টিচার। পুষ্পিতা অমন অনীহ চোখেই তাকালো। বয়স্ক মাঝ বয়সী মোটাসোটা কাঁচা পাকা দাড়ির লোকগুলো পেরিয়ে নজর পৌঁছালো দর্শনের সুতনু তীব্রের ওপর। ফোরকানের সঙ্গে কথায় মগ্ন সে। সভ্য তার বসার ধরন, শিষ্ট তার বাচনভঙ্গি। তনুজা ওর দিক এক ধ্যানে চেয়ে রইল, প্রশংসার ঝুড়ি খুলে বলল, আমি ইন্টারে এখানেই পড়েছি, এরকম হ্যান্ডসাম টিচার এই কলেজে জীবনেও দেখিনি। সব এক একটা দাদার বয়সী। আর ওনাকে দেখো পুষ্পিতা, কি দেখতে! মাথায় ছোট ছোট সোনালি চুলগুলো যেন মস্ত বড় ফ্রেম। একটা দারুণ বর্ডারের রং যেমন একটা ডিজাইনকে মোহময় করতে পারে, ঠিক তেমন। চশমার ফ্রেমটা চেহারার সাথে একেবারেই মানানসই। হাসিটা দেখো, হাসিটা! এই হাসি দেখলেই তো আমার পরীক্ষা পাশ করাই দুঃসহ হয়ে যাবে। আমি মনে হয় গেছি, বুঝলে, পুরো দমে ক্রাশ খেয়ে ফেললাম। পুষ্পিতা সবটা মনোযোগ দিয়ে শুনে জিভ কাটলো, মিনমিনে গলায় বিজ্ঞদের মতন বলল, এভাবে বলতে হয় না তনুজা, উনি আমাদের শিক্ষক, আর শিক্ষক মা বাবার সমান। গফুর, গফুর। মোটা গলার ডাক শুনে হন্তদন্ত কদমে ছুটে এলেন ভদ্রলোক। বড় বিনয়ে বললেন, জি স্যার। অফিসে তখন ফোরকান প্রিন্সিপাল, মকবুল সাহেব আর তীব্র বসে। বাকিরা নেই অনেকক্ষণ। তীব্রর সঙ্গে আলাপ শেষে বেরিয়েছে তারা। মকবুল বললেন, রুমের সামনে এত হল্লাহল্লি কেন?
কলেজের মেয়েরা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে, ক্লাস হচ্ছে না। যাও, সবাইকে বলো এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেন এভাবে রুমের সামনে দিয়ে পায়চারি না করে। গফুর মাথা কাত করলেন, জি স্যার। তারপর বেরিয়ে গেলেন দ্রুত। অফিস কক্ষের সামনে ছুক করা কতগুলো মেয়ে ছিল। কোষে ধমক দিলেন ওদের। সেই ধমকের রূপ উড়ে গেল পুষ্পিতার। কলেজ পড়ুয়া ছোট ছোট মেয়েরা ছুটে ঢুকে গেল ক্লাসে, কিন্তু প্রভাব পড়ল না তনুজাতে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে, দৃষ্টিযুগল তীব্রর দিকে আবদ্ধ। পুষ্পিতা খপ করে ওর হাত চেপে হাঁটা ধরল। অনেক দেখেছো, এবার চলো ভাই, এত ধমক খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তনুজা মানা করেনি, পা বাড়ালেও কটমট করলো মকবুলের ওপর। বলল, এই বুইড়া বেটার কথা শুনলে, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে কেউ এখান থেকে হেঁটেও যেতে পারবে না। পুষ্পিতা সেই একই কথা আওড়ালো। এভাবে বলতে নেই, উনি আমাদের স্যার। আরে রাখো তোমার স্যার, তুমি এনাকে চেনো না? এই বেটা আমাদের কলেজ লাইফটা পুরো তেজপাতা বানিয়ে ছেড়েছে। ফোন অব্দি আনলে তা নিয়ে যেত, জানো? কত হাতে পায়ে ধরতাম, তারপর মন চাইলে দিত, আর মন না চাইলে গার্ডিয়ান ডেকে পাঠাতো। এই তো কলেজে ছিড়ি, তাতে আবার এত রেস্ট্রিকশন কিসের? আর এখন কি করলো দেখলে? আমি নতুন নতুন ক্রাশ খেলাম, তাকে একটু ভালো করে দেখছি, ওর তাতেও সমস্যা। ইচ্ছে করছে বুইড়ার সাদা দাড়িগুলো ধরে ঝুলে পড়ি। পুষ্পিতার এসব কথা শুনে নিজের কান দু হাতে চেপে ধরতে মন চাইল। তনুজা কাঠখোট্টা, তাই বলে এত শিক্ষক টিককও মানবে না। স্যারের দাড়ি ধরে ঝুলে পড়তে চায়। ছি ছি। তনুজা হঠাৎ থেমে দাঁড়ায়। আচ্ছা, তুমি যেন তখন কি বললে পুষ্পিতা? পুষ্পিতাও দাঁড়ালো ওর দেখা দেখি। কখন? ওই যে শিক্ষক মা বাবার সমান বললে না? সে নিষ্প্রভ আওড়ালো। বলে তো ছিলাম, কিন্তু তুমি শুনবে বলে মনে হচ্ছে না। তনুজা হাসল, দুগাল ফেপে উঠল, তাতে আনন্দ চিত্তে বলল, একদম ঠিক ভেবেছ, শুনবো তো নাই। তুমি আমার বাবার বয়স জানো? আমি তার সব থেকে ছোট মেয়ে। ওনার বয়স এখন 60-এর কোঠায়। আর স্যারের বয়স কত হবে? বড় জোর 28-29। আচ্ছা, ধরলাম 30। আমার বাপের হাঁটুর বয়সী ছাড়। তাহলে কোন দুঃখে তাকে বাপের সমান মানবো শুনি? পুষ্পিতা রাগ করল না এবার, চুপচাপ শুনে গেল। কিছু বললেও এ মেয়ে শুনবে না, এতক্ষণে ঢের বুঝেছে। তনুজা হই হই করে বলল, সব থেকে বড় কথা, এখন যুগ পাল্টেছে পুষ্পিতা। এই যুগে স্যারকে কেউ বাবা মায়ের চোখে দেখে না। এখন ভাইয়া থেকে সাইয়া হয়, আর স্যার থেকে ও গো, হ্যাঁ গো, কি গো। পুষ্পিতা তাজ্জব হয়ে বলল, কি? তোমার মাথা আছে না গেছে? কি বলছো নিজে জানো? তনুজা বলল, জানবো না কেন, অবশ্যই জানি। আমার এক কাজিনের তো ওর টিউটরের সাথে বিয়ে হয়েছিল, ওদের একটা বাচ্চাও আছে। পুষ্পিতা নিঃসহায়ের মতন শুনে যাচ্ছে, হু হা নেই। তার চোখ মুখের নিস্পৃহতা দেখে তনুজা বিদিষ্ট হয়ে বলল, উফ আল্লাহ, তুমি এত ব্যাকটেরিয়েট কেন? থাক, ব্যাপার না, আমার সাথে মিশছো না, আমি আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেব। ফোরকান আহমেদের ঠিক পেছন বরাবর একটা কাঠের তৈরি বইয়ের শেলফ আছে, পুরনো, তবে ছোট ছোট কাজ বসানো প্রতিটি তাকে। তীব্রর কান ভদ্রলোকের কথাতে রইল চোখের দৃষ্টি সেদিকে। ওষ্ঠপুট সাবলীল, অথচ চাউনিতে ওর চকচকে হাসি। সেই কাচের মধ্যে স্পষ্ট ফুটে আছে পুষ্পিতার বিম্ব। ওই তো করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুজার বকবক শুনছে সে। কি নিষ্পাপ তাকানোর ধরন, যেন কিচ্ছুটি বোঝে না। কিন্তু এই মেয়ে আসলে কি, সেটা তার ভালো মতো কে জানে। মাত্র দুবার দেখাতেই মাস্তান বিট্টুকে ভদ্রতার মুখোশ পরিয়ে বসিয়ে রেখেছে এখানে। তীব্র নিম্নাষ্ঠ দাঁতে কামড়ালো, তর্জনী দিয়ে চশমা ঠেলল ঈষৎ। ঠোঁটে সূক্ষ্ম হাসির ছোঁয়া বহাল রেখে ভাবল, খুব কাছাকাছি এসেছি ভিতু মেয়ে। আমাকে এখানে টেনে আনার খেসারত এবার প্রতি প্রহর দেবে তুমি। তন্মধ্যে মকবুল সাহেব বিদায় নিলেন। কিছু কাজ আছে ওনার। পরপরই ডাকলেন ফোরকান। মিস্টার তালুকদার। তীব্র চোখ ফেরালো, মৃদু জবাব। জি। উনি প্রস্তাব ছুঁলেন, চলুন আপনাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গে আলাপ করিয়ে দেই। মুচকি হাসল সে।
দাঁড়িয়ে বলল। নিশ্চয়ই। তারপর পথ দেখিয়ে বলল। আপনি গুরুজন, আপনি আগে যান। ফোরকান বিস্মিত বিমোহিত সাথে তীব্রর পরিচয় তিনি জানেন, তাই তো এমন তোষামত। না হলে কত টিচার এলো গেল, এতটা সময় কখনোই নিজের কক্ষে বসিয়ে খাতির করেনি তিনি। করার দরকারই বা কি? কিন্তু এ ছেলে কত বড় লোক, তার উপর সাক্ষাৎ মন্ত্রীপুত্র, অথচ বিন্দুমাত্র অহংকার নেই। আহা, কি শিক্ষা, কি ভদ্রতা! তিনি আপ্লুত হেসে বলেন। আগে পরে নয়, চলুন একসাথে যাই। তীব্র ঘাড় নাড়ে, পাশে পা মিলিয়ে বলে। একটা কথা বলার ছিল আপনাকে। জি জি, নিশ্চয়ই, বলুন। আপনাকে আমার বাবা কিছু বলেছেন? জামশেদ স্যার, কি ব্যাপারে বলুন তো? ফোরকান থামলেন, মিনিট কয়েক মনে করার চেষ্টা করে উদ্বেগ নিয়ে বলেন। ও হ্যাঁ, ওই ব্যাপারটা তো। আপনার আসল পরিচয় যাতে আমি কাউকে না বলি। আই মিন, আপনি যে জামশেদ স্যারের ছেলে, সেটা? জি, কারণটাও তো বলেছে আপনাকে। হ্যাঁ, শুনলাম। আর সত্যি বলতে, কথাটা শোনার পর থেকেই আপনার উপর আমার অন্যরকম ইমপ্রেস কাজ করেছে মিস্টার তালুকদার। এমন অমায়িক চিন্তাধারা কিন্তু সকলের হয় না, যারা বাবার বিশাল নামডাক পরিচয় লুকিয়ে আত্মসম্মানের সাথে নিজে কিছু করতে চায়। আমি আপনাকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করছি। আর আপনি রিল্যাক্সে থাকুন, আমি কাউকেই জানাবো না। শিষ্টাচারে ভরপুর হাসি হাসল তীব্র, সংক্ষেপে জানালো। থ্যাংক ইউ। উচ্চ রবের ক্লাসরুমে স্তব্ধ হয়ে গেল ফোরকান আহমেদ প্রবেশ করার সাথে সাথে। পেছনে তীব্র ঢুকলো ওনার। শিক্ষার্থীরা বসা থেকে তথস্থ বেগে দাঁড়িয়ে যায়, সমস্বরে আওড়ায়। আসসালামু আলাইকুম স্যার। ভদ্রলোক উত্তর দিলেন সালামের, হাত ইশারায় বসতে বোঝালেন সবাইকে। তনুজা তীব্রকে দেখতেই চোখ কপালে তুলে বলল। এর মানে উনি আমাদের ডিপার্টমেন্টেরই স্যার? ইয়া আল্লাহ, খুশিতে মরেই যাব আমি। পুষ্পিতা শুনো, নীরবে মাথা নাড়ল দুপাশে। এই জীবনে স্যার দেখলে কোনো ছাত্রীকে সে এমন করতে দেখেনি। এই মেয়ে পাগল, নির্ঘাত পাগল। স্যারের মতো সম্মানীয় ব্যক্তিকে জড়িয়ে কি সব বলে! তবা তবা! উপস্থিত সবার চোখ মুখ ব্যগ্র আগ্রহী। ফোরকান আহমেদ তীব্রকে দেখিয়ে ঘোষণার মতন বললেন। মিট উইথ ইউর নিউ লেকচারার, মিস্টার তীব্র রেজা তালুকদার, গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স। সবগুলো নজর একযোগে তীব্রর দিকে বরতালে অপ্রস্তুত হয় সে, কিন্তু ধরা দেয় না। তামাতে ঠোঁট দুদিকে স্বল্প ছড়িয়ে মৃদু হাসল, ছোট করে বলল। হ্যালো। ফোরকান ওকে বললেন। মিস্টার তালুকদার, আপনি চাইলে কিন্তু আজকে থেকেই ক্লাস নিতে পারেন। এতে খুব দ্রুত ফ্রি হয়েও গেলেন আপনার স্টুডেন্টদের সাথে। তীব্রর মুখের ওইটুকু হাসিটা সহসা দপদপ করে নিভে যায়। ছোট্টখাট্ট বাজ আসতে পড়ে তালুতে। ভেতর ভেতর ফোরকানের ওপর ফুঁসে উঠল সে। ঠোঁট গহ্বরের মধ্যে লুকানো দাঁতগুলোকে গায়ে গায়ে পিষে ধরল সজোরে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে বেটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে। সে কেবল পরিচিত হতে এসেছে আজ। ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না, নিয়েছে সেটা নেয়নি, কিভাবে নেবে? এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতেই তো দিন কাটিয়ে ফেলেছে। বলা নেই কওয়া নেই, ক্লাস নিতে বলে দিলেই হলো। আরে বেটা, সময় তো দিবি নাকি? জীবনে নিজের জন্য বই ছয়নি, সেখানে হঠাৎ করে এদের কি পড়াবে? কিন্তু বুদ্ধিতে প্রখর আর আত্মস্থে তৎপর তীব্র সময় লাগেনি নিজেকে সামলাতে। এখন মুখের উপরে প্রস্তাব নাকচ করলে বিপদ। নিষ্ঠাবান শিক্ষক হওয়া থেকে এক ধাপ পিছিয়ে যাওয়ার জোরালো আশঙ্কা। ফোরকান ওকে চুপ দেখে বলেন। এনি প্রবলেম মিস্টার তালুকদার? আপনি আজকে ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই। তীব্র মুখের কাছে হাত নিয়ে কাশলে দুবার, ঠোঁটের ডগায় চমৎকার হাসির সাইনবোর্ড ঝুলিয়ে বলল। নো স্যার, আই উইল টেক ক্লাস ফ্রম নাও। খুশি হয়ে গেলেন ফোরকান। দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি। এই কলেজে এখন অবধি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন, এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ। ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায়, শরীর খারাপ করে। কেউ তো সময়ের আগে বেরিয়ে আসে। ওই জন্যই প্রতিষ্ঠানটার কিছু হচ্ছে না, নিতান্তই যাচ্ছে, এই তাই অবস্থা। তার মধ্যে তীব্রর এই আগ্রহে ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি। ওর কাঁধ ছুঁয়ে বললেন। অল দ্য বেস্ট।
আমি এখন আসি। আপনি তাহলে আপনার স্টুডেন্টদের সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন। তীব্র হাসলো, জোর করে ভেতর থেকে হিসড়ে আরা হাসি। একপাশে অল্প মাথা নাড়তেই কক্ষ ছাড়লেন ফোরকান। তীব্র জ্বলন্ত চোখে প্রস্থান দেখলো তার। মন চাইল ছুটে গিয়ে এই দোতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে। লেকচারার তীব্র রেজা না হয়ে মাস্তান বিট্টু হলে ফেলেও দিত। দ্বিতীয়বার ভাবতো কিনা সন্দেহ। ও খুব কষ্টে বখাটেপনার পুরনো রাগঢাক মাটি চাপা দেয়। তেতো মেজাজে সামনে ফিরতেই ভরকে উঠল কেমন। ছেলে মেয়ে সবাই হা করে চেয়ে আছে। তীব্র অপ্রস্তুতিতে গলা খাকারি দিল। আশ্চর্য তো, এগুলো এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি রূপ বেয়ে পড়ছে? সে আরেকবার গলা ছাড়ে। কোত্থেকে শুরু করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে কাউকে পড়িয়েছে নাকি, না মনোযোগ দিয়ে ক্লাস করেছে? পাশ মার্ক তোলার মতো পড়তো কিনা সন্দেহ। তীব্র ঘাড় চুলকায়। কি সম্বোধন করবে এগুলোকে? তুই, তুমি, না আপনি? তুই বললে ভালো দেখাবে। এই তুমি জিভে আনতে তার কষ্ট হবে, ভীষণ কষ্ট। ফোরকান ব্যাটাকেই সার সার করতে হিমশিম খাচ্ছিল খুব। অনেকবার আটকে আটকে আসছিল গলায়। আর একটু অসাবধান হলেই অভ্যেসবশত তুই তুকারিটা বেরিয়ে যেত বাইরে। তীব্র শ্বাস ফেলল, প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবেলার। সামনে চেয়ে সহজ সাবলীল ভাষায় শুধালো, তাহলে কি খবর সবার? উত্তর এলো একসাথে। গুড স্যার। তীব্রর ক্লাসে বেস্টিক অর্থনীতি পড়ানোর কথা, এটাই নির্ধারণ করেছেন ফোরকান। কিন্তু কোনো চ্যাপ্টার কিরকম দেখতে ওর মনে নেই। ছাত্র জীবনে একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকতো, কিন্তু এখন করারও নেই কিছু। যা কীর্তি ঘটিয়েছে অতীতে সেসব তো আর পাল্টানো যাবে না। আর এজন্যই সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ ওদের দলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো, যদি একটু কাজে লাগে এখন। তীব্র ঠোঁট কামড়ে কামড়ে ভাবলো এই মুহূর্তে কি করা যায়। নৌকার দাঁড় তো অন্যদিকে টেনে নেওয়া জরুরি। সে ভাবাভাবি রেখে ছট করে চাইল। একবারে গাঢ় দেখে চেয়ে মুগ্ধ হওয়ার মতন হাসতেই চোখ আটকে গেল তনুজার। বেঞ্চের সাথে কনুই রেখে গালে হাত দিয়ে বলল, কি হাসি, মেরে ফেললো রে। তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। এক পায়ের ওপর অন্য পা আড়াআড়ি রেখে দুই হাত গুজল পকেটে। সবার দিক চেয়ে খুব ধীর স্থির গলায় বলল, আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন। সবার সাথে আলাপও হচ্ছে প্রথম। আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয় আমি যাব না। তার চেয়ে বরং গল্প করি। আমরা না হয় কাল থেকে বইপত্র ঘাঁটব। সে ভ্রু উঁচায়, জবাব চায় সকলে। নিমিষেই হই হই পড়ে গেল। উঁচু উঁচু কণ্ঠে জানালো, জি স্যার, জি। তীব্র দেয়াল ঘেঁষে রাখা প্রথম সারির বেঞ্চের দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। জানলা হতে ঠিকরে আসা সূর্যকিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়ছে তার। সাদাটে চোখ সহ কাজ দুটো জ্বলে উঠল হীরের মতন। বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল, পরিচয় দিন আপনার। তুইটুকু অতি বেগে গিলে ফেলেছে সে। সন্তর্পণে লাফ দিয়েছে আপনি আজ্ঞেতে। মেয়েটি উঠে দাঁড়ালো, স্ফূর্ত গলায় নামধাম জানালো। আলাপের সূচনা শুরু হলো। তারপর সারি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের। অথচ তীব্র বিন্দুসম উৎসুক নয় এসবে। কান দিয়ে সব ঢুকে বের হওয়ার অবস্থা। সে পরিবেশের মোড় ঘুরেছে বুঝতেই স্বস্তির শ্বাস ছাড়ে আড়ালে। একসময় পালা এলো তনুজা। সে বসা থেকে লতিয়ে দাঁড়ায়, চোখে মুখে লজ্জা ভাব। আড়ষ্টতায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। কোনো রকমে আওড়ালো, তনুজা জাহান মিমি। তীব্র বলল, আচ্ছা বসুন। একইভাবে বসল মেয়েটা। তার দু চোখ ভর্তি মুগ্ধতা। সবটা সামনের সুতনু তীব্রকে ঘিরেই। এরপরে পুষ্পিতা দাঁড়ালো। নাম বলতে হা করবে যেই তীব্র তড়িঘড়ি দেখেই ব্যস্ত কণ্ঠে বলে, আপাতত পরিচয় পর্ব থাক, আমার কিছু কাজ আছে, যেতে হবে এখন। কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পুষ্পিতার মুখ বন্ধ, থতমত খেয়ে নাম গিলে নিয়েছে। পুরো কথাটা বলার সময় তীব্র একটা বার দেখেনি ওকে, চোখ অবধি তোলেনি। বাকিদের দিকে চেয়ে বলেছে বিদায় নিয়ে বেরিয়ে গিয়েছে লম্বা পায়ে। পুষ্পিতার পেছনে আরো বেঞ্চ ছিল,
সেখানে আরও মেয়েরা বসে। ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে, তাই মন খারাপ করলো। চাপা গুঞ্জন চলল এ নিয়ে। পুষ্পিতা জায়গায় বসে তনুজার দিক চাইতেই দেখলো ও অধর ফাঁকা করে দেখছে দরজায়। সে ব্যর্থ শ্বাস ফেলে বলল, স্যার চলে গেছেন তনুজা, এবার তো মুখটা বন্ধ করো। তনুজা শুনল, তবে মানল না। হাসি হাসি চেহারায় শুধু ঠোঁট নেড়ে বলল, তুমি তীব্র রেজা আর আমি তনুজা। ইস কি মিল আমাদের নামে। এ জড়িয়ে তো রব ने खुद বানা দিয়া। পুষ্পিতার বিষম ওঠার জোগাড়। হতবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎক্ষণ। এসব শুনে মাথা ঘুরছে তার। দুনিয়া কোথায় চলে গেল। শিক্ষকের সাথেও এখন নামের মিল খোঁজে মেয়েরা। নাহিদের অবস্থা বিপন্ন। মহাবিপাকে পড়েছে সে। বিষয়টা হলো, সে আজ তীব্রর সাথে গাজীপুরে এসেছে। না, একসাথে আসেনি। তীব্র সকাল সকাল এলেও সে পৌঁছালো কেবল। সাথে এক ট্রাক আসবাবপত্র। একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে ঠিক তাই। না কিছু বাড়তি না কিছু কম। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে সেটার দরজায় বিশাল জং ধরা তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা। খোলার জন্য দিয়েও গেছেন মরিচা ধরা চাবি। এখন জঙে জঙে মিলে সব ওলট পালট হয়ে গেল। সে কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায়, সে খুলছেই না। ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে, তালা না খুললে সেসব ঠোকাবে কি করে? বজ্জাত বাড়িওয়ালাটাও না। জানেই তো ওরা আজ আসছে এখানে। ঘরটা আগে ভাগে খুলে রাখলে পারতো না? নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয়। আশপাশ দেখে নেয় হন্যে চোখে। তার পাশের ফ্ল্যাটেও তালা ঝুলছে। কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও উপায় নেই। শান্ত ছেলেটার মেজাজ চটে গেল। কপালে জমা ঘাম মুছল বা হাতে। বিড়বিড় করে করে কাজে ব্যস্ত থাকার মাঝেই কানে এলো অন্য চাবির ঝনঝন শব্দ। তৎক্ষণাৎ পাশ ফিরে চাইল ও। নেত্রদয় চকচক করে উঠল সবেগে। একটা মেয়ে, সেও তালা খুলছে। নাহিদ দেখলো মেয়েটা চাবি দিয়ে একটা মোচড় দিতে আরামসে লক নেমে গেল। আরে বাহ! সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে। ভাবে বিষয়টা ঠিক হবে না। আগ বাড়িয়ে কথা বলতে গেলে ওকে খারাপভাবে যদি গালিও দিতে পারে। না না বাবা থাক, দরকার পড়লে এই তালা খুলতে খুলতে ও জান দেবে। কিন্তু কোনো মেয়ের কাছে মান দেয়া যাবে না। রুহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন। ঘুরে ঢুকতে গিয়েও পেছন ফিরে তাকালো। যা ভেবেছিল তাই। কোথাকার কোন ছেলে রীতিমতো ড্যাব ডেবে নজরে চেয়ে এদিকে। ভ্রু কুচকালো নোহা। মেজাজটাও খারাপ হলো বটে। খ্যাক করে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? এক আকাশ সিদ্ধান্তহীনতা সমেত চেয়ে থাকা নাহিদ নড়ে চড়ে উঠল। থতমত খেয়ে বলল, জি কই কিছু না তো। নুহা পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। কিছু না হলে ঠোঁট দুটো অমন স্টোরেজ ছড়িয়েছিল কেন? নাহিদ অপ্রতিভ হয়। চোখ নামিয়ে নেয়। সে তো বাজেভাবে তাকায়নি, শুধু ভাবছিল সাহায্য চাইবে কিনা। আর তাতে বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে। মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করল না। নুহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে। নিতান্ত ভোলা ভালা একটা মুখ, ঢিলে শার্ট পরনে, গলার অব্দি বোতাম লাগানো। গলার হাত দেখার অবস্থাও রাখেনি। শার্টের হাত আর কবজি অব্দি টানা। কালো চুলগুলো একপাশে সিঁথি করে আসতেছে। সে কপাল কুঁচকে রেখে নাহিদের আপাদমস্তক মেপে নেয়। এতে অধিক অস্বস্তিতে গাঢ় হয় ছেলেটা। হাত দিয়ে গলাটা ঠিকঠাক করে আর একটু। নুহা মনে করার ভঙ্গি করে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, চিনে চিনে লাগছে। নুহার প্রয়াস ব্যর্থ। সে মনে করতে পারল না। তার স্বর পুরু করে শুধালো, নতুন এসেছেন? নাহিদ দাঁত মেলে হেসে বলল, জি। নুহা কাট কাট গলায় বলল, উত্তর জানতে চেয়েছি, দাঁত দেখতে চাইনি। দাঁত দেখাচ্ছেন কেন? নাহিদের হাসি মুছে যায়। চটপট দাঁতগুলো ঢুকিয়ে নিল ভেতরে। নুহা ভ্রু উঁচিয়ে বলল, পারমিশন থাকবে? নাহিদ মুখ কালো রেখেই বলল, জি না, দুই বন্ধু উঠেছি। নুহা অবাক হয়ে বলল, দুই বন্ধুর মানে? ব্যাচেলার? আমরা এখানে মেয়েরা আছে জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলার কিভাবে ভাড়া দিলেন? বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল, জি সেটা তো আমি জানি না আপু, চাচাই ভালো বলতে পারবেন। মাথায় আগুন ধরে গেল নুহার। উষ্ণ দুপুরের রাগ বর্তালো বাড়ির মালিকের ওপর। একে তো মা সারাদিন বাইরে থাকে, ঘরে ওরা দুটো যুবতী মেয়ে, তার উপর পুষ্পিতার অমর সুশ্রী চেহারা। বিপত্ত পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে।
সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল। আগে হাত মুখ ধুয়ে আসা যাক। যেই ঘুড়ি ঢুকতে যাবে নাহিদ অমনি পিছু হতে ডাকে। আপু শুনুন। ফিরে চাইলো নুহা। কি হয়েছে? কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না ও। দুধারে মাথা নেড়ে জানালো, কিছু না কিছু না। নুহার মেজাজ পুরো তেতিয়ে এলো এবার। কিছু না হলে ডাকলেন কেন? শুধু শুধু দেখে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়েছে? নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, শুধু শুধু ডাকিনি তো আপু। আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নুহা একবার তালার দিকে দেখে ছেলে মানুষ একটা তালা খুলতে ওর সাহায্য চাইছে, কি হাস্যকর ব্যাপার স্যাপার। তবে মানা করলো না, এগিয়ে এসে বলল, সরুন। বাধ্যের ন্যায় সাইড হয়ে দাঁড়ালো নাহিদ। নুহা তালা হাতে ধরে উল্টে পাল্টে দেখলো, ওর দিক চেয়ে বলল, খুলবো কি আমার মাথা দিয়ে? চাবি কই? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। শশব্যস্ত চাবির রিংটা ওর দিক এগিয়ে দিল নাহিদ। নুহা নিল, গাঁথলো তালাতে, কিন্তু প্রথমেই খোলা গেল না। বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেনি, তাই তালা ব্যবহারও হয়েছে হাতে গোনা। নুহা মোচড়ামুচড়ি করলো কিছু সময়। নাহিদ কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হচ্ছে না? পারছেন না? খুলেছে, খুলছে না। খেয়ে হারিয়ে রুষ্ট চোখে চাইল নুহা, ধমকে বলল, আপনি চুপ করবেন? কানের পাশে এমন মাছের মতো ঘন ঘন করলে আমার মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যাবে না? নাহিদ জিভ কেটে বলল, সরি সরি। কিছু সময় লাগাতার চেষ্টার পর খুলল তালা। নাহিদ অমনি বাহবা জানিয়ে বলল, আরে বাহ, খুলেছে তো। কি গুণ আপনার! প্রশংসা শুনে নুহা খুশি হয়নি বোধ হয়। চাবির গোছা ঝুলিয়ে ধরে থমথমে চেহারায় বলল, তালা খুলতে গুণ লাগে না, ধৈর্য লাগে, যেটা আপনার আমার মতো ছিল না। নাহিদ মেনে নিয়ে বলল, হতে পারে আপু। নুহা চেতে উঠল, এই আপনি একটা তালগাছের মতন ছেলে হয়ে আমাকে আপু আপু করছেন কেন? এত সভ্যতা দেখাতে হবে না, ছেলেদের স্বভাব জানা আছে। অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝছেন? নাহিদ মাথা কাত করলো, অর্থাৎ বুঝেছে। নুহা বিভ্রান্ত হয়ে বলল, আজব তো, আমি যা বলছি আপনি এমন মেনে নিচ্ছেন কেন? নাহিদ বোকা বোকা গলায় বলল, কেন মেনে নেওয়াটা ভুল হলো? নুহা আশ্চর্য না হয়ে পারছে না। গায়ে গতরে কি লম্বা পুরুষ, দেখতেও ভালো, অথচ এমন নির্বোধের মতন চালচলন কেন? তার মুখ থেকে বেরিয়ে এলো, ঢ্যাঁড়স কোথাকার। হতভম্ব নাহিদ তাজ্জব বনে তাকায়। ঢ্যাঁড়স কাকে বলেছে? ওকে জিজ্ঞেস করার আগেই ভাব নিয়ে পাশ কাটলো তুষ নুহা। নাহিদ আর তাকালো না, কথা বাড়ালো না, তার কাজ তো হয়েছে। দরজা খুলে রেখে আবার নেমে গেল নিচে। নুহা আবার ঘরে ঢুকেই গেলেই পিছু হতে উদ্বেলিত ডাক এলো, নুহা নুহা। সে থামলো, ফোঁস করে শ্বাস ফেললো। আজ বোধ হয় ওর ঘরে ঢোকা হবে না, 3 বারই বাধা পড়েছে। আবার তাকালো ঘুরে, পুষ্পিতা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। ছটফটে গলায় বলল, জানিস কি হয়েছে? আমাদের কলেজে একজন নতুন টিচার এসেছেন। তনুজার কথা বলেছিলাম না তোকে? ও তো পুরো সেই স্যারের ওপর মেল্ট হয়ে গেছে। আমি কত করে বোঝালাম যে। এক্সকিউজ মি। আচমকা খুব কাছ থেকে আসা স্থূল কণ্ঠটায় কথা থেমে গেল পুষ্পিতার। থামলো বাজরাও, চকিতে চাইল। অমনি চমকে থমকে একাকার হলো গতিতে। তীব্র দাঁড়িয়ে, হাতে লাকেজ। পুষ্পিতার চোখ কোটর ছড়ায়, বিকট হয়, বড় বড় করে চেয়ে থাকে। অস্ফুটে বলে, স্যার। তারপর একটু আস্তে, আসসালামু আলাইকুম স্যার। তীব্র হাস্যহীন জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। খুব নম্রতার গলার স্বর, ততোধিক নরমভাবে বলল, সাইড দিন, যাব। জি। পুষ্পিতার সঙ্গে সঙ্গে সিঁড়ির হাতলের সঙ্গে লেপটে দাঁড়ালো, কিন্তু কোনো কিছুই ওর মাথায় ঢুকছে না। স্যার যাবেন কোথায় যাবেন? তীব্র উঠে যায় ওকে ছাড়িয়ে, নুহার সামনে দিয়ে ফ্ল্যাটে ঢোকে, মুখের ওপর দরজা লাগায়। গোটা দৃশ্যে ভ্রু আকাশে উঠল পুষ্পিতার। শশব্যস্ত তাকালো নুহার পানে, সেও সমান বিস্মিত। 2 2 4 মিলিয়ে বলল, ইনি তোর স্যার? পুষ্পিতা ওপনিশ মাথা নাড়ে। নুহা নিজেও মাথা দুলিয়ে বলল, ও, এর মানে এনারাই এখানে নতুন উঠেছেন, তোর স্যার। আর সাথে ওই ঢ্যাঁড়স ছেলেটা। হামাগুড়ি দিয়ে সন্ধে নেমেছে। আয়শা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল, অথচ তাকে হাত মুখ ধোয়ার সময়টুকু দিতে নারাজ নুহা।
শশব্যস্ত গুরুতর ভঙ্গিতে নালিশ ঠুকলো বাড়ির মালিকের নামে। সে তখনও বিষয়খানা মেনে উঠতে পারেনি, তাই এখনো রেগে বোম। একা যাওয়া ঠিক হবে না বিধায় মায়ের অপেক্ষায় ছিল। এবার মাকে সহ স্বভাব দিহি চাইতে যাইবে কেন? অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেওয়া হয়েছে। একটু আক্কেল জ্ঞান কি নেই এদের? টাকার জন্য এমন কাজ কারবার। কিন্তু ঘটনা হলো উল্টো। নালিশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে জোটে না। আয়েশা খাতুন যেই মাত্র শুনলেন পুষ্পিতার সার উঠেছে এখানে, আহ্লাদে আটখানা হয়ে পড়লেন মহিলা। রীতিমতো হুলস্থুল বাঁধিয়ে চলে গেলেন দেখা করবেন বলে। না ফ্রেশ হলেন, না বাইরের কাপড় পাল্টালেন। তার অপ্রত্যাশিত গদগদ ভাবটা থতমত খাইয়ে দিল নুহাকে। কিছু যে বলবে সেই সময়টা অবধি দিলেন না আয়েশা। সে ফ্যালফেল করে বোকার মতন মায়ের যাওয়ার পথে চেয়ে থাকলো শুধু। তীব্র দেয়ালে পিঠ ঠেসে মেঝেতে বসেছে। ঠোঁটে ঝলসে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিচ্ছে পুড়ছে সিগারেটের মাথাটা। কানে গোজা হেডফোনে গান বাজছে ঝুপঝুপ আওয়াজে। এদিকে গোছগাছ করে ক্লান্ত নাহিদ। পুরো ফ্ল্যাটের আসবাব ঠিকঠাক করার পর সেও এসে থপ করে ওর পাশে বসল। শ্রান্ত গলায় বলল, খিদে পেয়েছে। তীব্র সিগারেট দেখিয়ে বলল, খাবি? নাহিদ এমন ভাবে চাইল যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে। দু হাতে সজোরে মাথা নেড়ে বলল, না না, এসব আমি খাই না। তীব্র দুষ্টুমি করছিল। নাহিদের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া সে আসবে তাও জানত। ছেলের সবেতে বাড়াবাড়ি। মজা পেয়ে শব্দ করে হেসে উঠল তাই। ঠোঁট ফোলালো নাহিদ। মা বলতেন ও সহজ সরল। এই যুগে এত সোজা মানুষ চলে না, একটু চালাক হতে হয়। সত্যিই তো, সহজ সরল বলে সব বন্ধুরা ওকে নিয়ে মজা নেয়। এই যে বিট্টুও নিয়েছে। আর সেই দুপুরে ওই মেয়েটা সোজাসুজি ঢ্যাঁড়স বলে দিল। তখনই কলিং বেল বাজে। নাহিদ উঠতে নাই দরজা খোলার জন্য। তড়িৎ ওকে আটকে দিল তীব্র। কিছু না বলেই তড়িঘড়ি করে সিগারেট অ্যাশট্রেতে রেখে সেটা ঠেলে দিল ডিভানের নিচে। উঠে গিয়ে গায়ে কড়া পারফিউম ছড়ালো, সারা ঘরে ফ্রেশনার দিল। চোখে চশমা পরে গায়ে শার্ট চাপিয়ে চলল সদর দরজার দিকে। সবটা বসে বসে দেখে গেল নাহিদ। তার কিছু বলার নেই, সে এখনো বাকরুদ্ধ, স্তম্ভিত। দরজা খুলে যেতেই আয়েশা নড়ে চড়ে দাঁড়ালেন। ওপাশে চাশমিশ পুরুষটিকে নির্দ্বিধায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তীব্র এনাকে চেনে। পুষ্পিতার ওপর নজরদারির যে ফাইল সে বানিয়েছিল সেখানে নুহার মা সবার ছোটখাটো ভূমিকা আছে। প্রথমে সালামের জবাব দিল, পরপরই পাল্টা সালাম দিয়ে বলল, আপনি আমার বড় আন্টি, সম্মান আগে আমার দেওয়া উচিত। আয়েশা খাতুনের ওষ্ঠপুট লম্বা হাসিতে ছড়িয়ে যায়। ভেতর ভেতর নিরন্তর প্রশংসায় ফুলে ফেপে উঠলেন। এখনকার যুগে এত সভ্য ছেলে, এত মার্জিত। আহা আহা, সাধু সাধু। তিনি আপ্লুত হেসে বললেন, কি নাম তোমার বাবা? আন্টি ডাকলে বলে তুমি করে বললাম, কিছু মনে করনি তো? জি না, ভেতরে আসুন। না না, সমস্যা নেই। আসলে আমার মেয়ের কাছে শুনলাম পুষ্পিতার কলেজের স্যার এখানে নতুন উঠেছেন, ওই জন্য দেখা করতে এসেছি। তীব্র ভ্রু কুঁচকে বলল, কে পুষ্পিতা? তোমার ছাত্রী, ওই কলেজে পড়ে, অর্থনীতি ডিপার্টমেন্ট। তীব্র একটু ভেবে বলল, ও হতে পারে। আমি আজকেই জয়েন করলাম তো, এখনো ভালো করে কাউকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝেছি। তা তোমরা কোথা থেকে এসেছো? তীব্রর এই খেজুরি আলাপ ভালো লাগছে না। ওসব ওর ধাতে নেই। মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতেই বিরক্ত লাগে। আর সেখানে এই ভদ্র মহিলা পুরো প্রশ্নের ঝুড়ি খুলে বসেছেন। খুব গোপনে বীতস্পৃহ ভাবটুকু চাপা দিয়ে জানালো, ঢাকা থেকে। আয়েশা বললেন, আমরা তো ঢাকা থেকে এসেছি। আপনি বাইরে কেন আন্টি? ভেতরে এসে বসুন। না বাবা, এখন না, পরে একদিন যাব। তা তোমাদের গোছগাছ সব শেষ বুঝি? না, চলছে এখনো। আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না, আসি। হ্যাঁ, আবার পরে কথা হবে। আর কোনো সুবিধা অসুবিধা হলে নিশ্চয় জানাবে, কেমন? তীব্র অল্প হাসল, স্বল্প মাথা নাড়ল। আয়েশা তার ফ্ল্যাটে চলে গেলেন। তীব্র দরজা আটকে দেয়। ওপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসে। ভদ্রমহিলা সুবিধে অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেলেন। ওকে তো চেনে না। ঢাকা থেকে এখানে আসতে পেরেছে যখন, পাশের ফ্ল্যাটে যাওয়া এমন কি। এই ঘরে আসতেই নাহিদ শুধালো,
কে এসেছিল? তোর শাশুড়ি। ছেলেটা চোখ বিকট করে বলল, মানে মিথিলার আম্মু এসছেন? তীব্র এমনি বলেছে, নিত্যন্ত কথার কথা, কিন্তু নাহিদের যোগসূত্র মেলানোর ধরনের চোখ মুখ কুচকে এলো ওর। ধমক দিয়ে বলল, চুপ কর হাদারাম, সারাক্ষণ খালি মিথিলা মিথিলা। নাহিদ মন খারাপ করে বলল, এমন করছিস কেন তোরা? আমি তোকে ভালোবাসি। তীব্র মুখের উপর বলল, কিন্তু ও তোকে শুধু ইউজ করেছে। এটা মাথায় কবে ঢুকবে তোর? তুই এখানে নাকে কাঁদবি, আরও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে। 2 বছর পর যখন বাচ্চা সহ আসবে আর তারা তোকে দেখে বলবে হ্যালো মামা, তখন কাঁদিস। নাহিদের মুখটা ছোট হয়ে গেল, মাথা নোয়ালো চুপচাপ। তীব্র তার মনের হদিস জানে, মিথিলার প্রসঙ্গ উঠলেই হলো এ ছেলে দুঃখে ভেসে যায়। সে 2 গাল ফুলিয়ে শ্বাস ফেলল, সোনালি চুলে হাত বুলিয়ে মোটা গলায় বলল, নিচে যাচ্ছি আমি, খেয়ে আসবো আর তোর জন্য নিয়ে আসবো। নাহিদের হুহা এলো না, ঠায় বসে থাকে। তীব্র ঘাটাতে চায়নি, দরজা লাগা বলেই চুপচাপ বেরিয়ে গেল। তীব্র আর মায়ের সব কথোপকথন দরজার এপাশ হতে পরিষ্কার শুনেছে নুহা। আয়শা ঘরে ঢুকে দরজা চাপাতেই রেগে মেগে বলল, তুমি ওনাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন আম্মু? আয়শা ফিরে তাকালেন। তো কি করব? নুহা অবাক হয়ে বলল, কি করবে মানে? বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে কেন সে আমাদের পাশে ব্যাচেলার ভাড়া দিলেন। আমরা এখানে 2টো মেয়ে সারাদিন একা থাকি, উনি জানেন না? এবার যদি বিপদ হয়? বিপদে হতে যাবে কেন? বরং ওনার যে উঠলেন এখানে, এটা তো আরো ভালো হয়েছে। ভালো? ব্যাচেলার ছেলে পেলে এভাবে পাশাপাশি থাকবে, এটা ভালো? আয়শা বিদিষ্ট হয়ে বলেন, তুমি আসলে খুব বেশি বোঝো, বুঝলে? উনি পুষ্পিতার টিচার, একটা ভার্সিটির প্রফেসর, কত সম্মানীয় লোক। তাকে আর 5টা পকেটের ছেলের সাথে গুলিয়ে ফেলছো কেন? সে কি বাকিদের মতো হবে? এই তো কথা বলে এলাম। আমার মানুষ চিনতে ভুল হয় না, কত আদব কায়দা জানা ছেলে, আমাকে কত সম্মান দিল। তারপর পুষ্পিতার দিক চেয়ে বলল, তোমার কি মনে হয় পুষ্পিতা, আমি ঠিক বলছি না? পুষ্পিতা অবলার মতো বসেছিল সোফাতে, নড়ে চড়ে উঠল, মৃদু কণ্ঠে সায় মিলিয়ে বলল, জি, আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে। নুহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ, নাকি এখন তুইও বলবে তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না, ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না, অথচ একবারও আমার দিকে তাকাননি। এমনকি কথা বলার সময়ও একটাবার চোখ তুলে দেখেন উনি। যে মানুষ মেয়েদের মুখের দিকে যেই কথা বলে না, সে নিশ্চয়ই খারাপ হবে না। আয়েশা বলেন, আর একটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা, গ্র্যাজুয়েট করা। পুষ্পিতা আর তুমি পড়াশোনায় যে কোনো কিছুতেই নিঃসংকোচে হেল্প নিতে পারবে না। শিক্ষক মানুষ, দাঁড়ের কাছে থাকা মানে তো তোমরা আরো সেফ থাকছো। নুহা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু সাথে তো আরো একটা ছেলে আছে, ওনার বন্ধু না কি যেন। তাতে কি, থাকুক না। ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে? না তো। স্যার মানুষ নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধু আর সাথে আনেনি। নুহা চিন্তায় পড়ে গেল। মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল। মা পুষ্পিতা কারোরই আপত্তি নেই যখন তার এত নাচানাচির মানে আছে। মাথা ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়েশা, ওর থুতনি ধরে বললেন, এই তো কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নুহাও হাসল। তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠলো বাসায়, সারাদিন গোছগাছ করেছি, এখনো নাকি বাকি। বোধহয় রান্না বান্নাও করতে পারেনি। আমাদের উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নুহার হাসি শেষ, কেমন খ্যাক গলায় বলল, কেন কেন এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি? আরে তুমি এমন করে কথা বলছো কেন? রান্না না করলেও বা খাবার তো কম নেই, ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না। আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম, মনে নেই? পুষ্পিতার মনি আমাদের রান্না করে দিয়ে গিয়েছিলেন। সেই রান্না খেয়ে হাত চেটে পুটে তো খুব বলেছিলে আম্মু, ওনারা কত ভালো। তাহলে এখন অন্যকে দেব না কেন? মনির কথা শুনে বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পেয়ে গেল সেই ছোটবেলার কথা।
নুহারা প্রথম পাশাপাশি ওঠার সময় সালমা নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন। সে বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট নুহা। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব, কি আনন্দ মাখার দিনগুলি। নুহাটা এখনো ওর জীবনে একইভাবে রইলেও মনি। আচ্ছা, কেমন আছে ওরা? রাহাতের কি খবর? মিথিলাপু কি বিদেশ চলে গিয়েছে? কতদিন সবাইকে দেখেনি। সেই সময় আয়েশা ডাকলেন। পুষ্পিতা ধ্যান ভেঙে তাকালে বললেন, যাও তোমা, বাটিতে করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে। পুষ্পিতা ঘাড় কাত করলো। যেই উঠতে যাবে নুহা হইচই ফেলে বলল, না, ও কেন যাবে? ও এমনিই বোকাশোকা। আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়েশা খাতুন অতিষ্ঠ হয়ে বললেন এবার, উফ, এই মেয়েটাও না। আচ্ছা বেশ, ওকে যেতে হবে না, তুমি নিয়ে যাও। সে চোখে প্রকট করে বললেন, আমি? তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমি যাবে না। মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল নুহা। আচ্ছা যাচ্ছি, দিয়ে আসছে খাবার তোমার সাধের প্রতিবেশীকে। সে হনহনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতাও গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে দেখে বললেন, এতদিন ধরে বান্ধবীকে কিছু শেখাতে পারোনি? তোমার মতো একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও। মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? নুহা ওখান থেকেই জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হই আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক। পুষ্পিতার মিহি আওয়াজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নুহা চোখ পাকিয়ে বলল, একদম কথা বলবি না, তাহলে তোকেও ওই বাটির মধ্যে ভরে নিয়ে যাব। তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা নিঃসহায়ের মতো চুপ করে থাকে। নুহা গটগট করে বেরিয়ে গেল। আয়েশা কপাল চাপড়ে বলেন, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত জেদ, কোন ছেলের বউ বানিয়ে নেবে কি জানে। নাহিদের মন বিষণ্ণতায় মোড়া। জানালার দিকে চেয়ে বসে আছে ও, চোখের জল, হাতে মানি ব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটি ছবি। নাহিদ বৃদ্ধাঙ্গুল ছবির ওপর আলতো করে বোলায়। কবছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথা তো ঢোক গিলল নাহিদ। মিথিলার দিক চেয়ে বলল, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা একটুখানিও কমেনি জানো। অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে, সব ভুলে সুন্দর করে বাঁচতে। সবকে এতই সহজ মিথিলা। প্রথম প্রেম, জীবনে প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া যায় না। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না। এটুকু না বোঝার মতো বোকা আমি নেই, কিন্তু কোনো এক ব্যর্থ আশার বুক মাথা ছিল। সে ভেবেছিল আমি আমার মতো করে ভালোবাসবো, একদিন তুমিও ঠিক একইভাবে আমাকে কাছে টানবে। হয়নি। আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মন গলাতে। অতগুলো দিনে আমার ভালোবাসা একটু ছুঁতে পারিনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাকেই এত বড় করে দেখলে মিথিলা। একবার আমাকে বেছে নিয়েই দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্য। নুহা দেখলো দরজা হাঁ করে খোলা। সে বাইরে দাঁড়িয়ে থমথমে গলায় ডাকলো, কেউ আছে? সারা এলো না। ও আবার ডাকলো, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকলো, কেউ উত্তরই দিচ্ছে না। নুহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে পড়ে মায়াও হলো। সত্যিই তো হতে পারে ওনারা এখনো কিছুই খেতে পারেনি। বাসা অদল বদল করা তো আর চারটিখানি কথা নয়। যতবার ওরা বাসা পাল্টেছে, জীবন বেরিয়ে গিয়েছে ওর। ভাবলো খাবার যখন নিয়ে এসেছে তখন রেখেই যাবে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভেতরে ঢুকলো নুহা। বসার ঘর খালি। নুহা টেবিলের উপর রাখতে গিয়ে চোখ পড়ল সোজাসুজি শোবার ঘরে। ভ্রু গোছালো। নাহিদ জানলার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দলবল, বাসাতেই আছে, অথচ এতক্ষণ ধরে যে সে হেদিয়ে ডাকলো ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ায়, একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ? হ্যাঁ? নাহিদের আর তো চোখ দুটো মিথিলার ছবিতেই ছিল, মনোযোগ সবই সেখানে। খালি ঘরে আচমকা এমন জোরালো শব্দে পিলে চমকে উঠল বেচারার। ধরফড়িয়ে দাঁড়িয়ে গেল। ওঠার প্রকোপে হাতের মানিব্যাগ ঠিকরে পড়ল ফ্লোরে। ও প্রচন্ড ভয় পেয়ে বলল, আপনি আপনি কিভাবে ঢুকলেন? এ ঘরে এলেন কি করে? নুহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজলো খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে,
আর এসেছি পায়ে হেঁটে, বুঝেছেন? নাহিদ মাথা কাত করলো আগের মতো, তবে এখনো বুক ধুকপুক করছে। নতুন জায়গা, আবার বিট্টুটাও নেই। ওকে তো কিডন্যাপ করে যে কেউ সহজেই নিয়ে যেতে পারবে। নুহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি, একরকম জোর করে পাঠালেন আর কি। যাকগে, না খেলে খেয়ে নেবেন, আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। নাহিদ ছোট করে বলল, এসবের কি দরকার ছিল? সেসব আম্মু জানে, আমি তো। ওর মুখের দিকে নজর পড়তেই কথা থামলো নুহার। আরো ভালো করে চাইল। নাহিদের চোখের কোণায় সূক্ষ্ম জ্বরের রেশ। এক পশলা কান্নার পর চোখ মুছলেও যেমন চিহ্ন রেখে যায়। আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢ্যাঁড়স? নাহিদ হতভম্ব হলো। ভ্যাবাচাকা কেন একের নাম দুইয়ে ধরে ফেলায় তৎপর আরেক দিক মুখ ঘুরিয়ে বলল, কই না তো। নুহার চাউনি প্রখর। বোঝার চেষ্টায় সে, একটা ছেলে কি কারণে কাঁদতে পারে। লাইফ নিয়ে ডিপ্রেসড, চাকরি পাচ্ছে না, নাকি সে সময় ওর চোখ যায় মেঝেতে। ওয়ালেট পড়ে আছে নাহিদে, সেখানে মিথিলার পাসপোর্ট সাইজের ছবিটাও সদর পেঁচিয়ে। ও এগিয়ে গেল, হাতে তুলে দেখতে বুঝে ফেলল যা বোঝার। নিশ্চিত হতে বলল, আপনার বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢ্যাঁড়স? চকিতে চাইল নাহিদ। ওয়ালেটটা একরকম কেড়ে নিল ওর হাত থেকে। শান্ত মুহূর্তেই কেমন তেতে বলল, আমার ওয়ালেট ধরছেন কেন? নুহা ভরকে যায়, চোখ কুচকে পড়ে। বাপরে বাপ, ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি, এভাবে টেনে নেওয়ার কি ছিল? নাহিদ কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল, সরি, আসলে মন মেজাজ ভালো নেই, ওই জন্যই আর কি, কিছু মনে করবেন না। নুহা ঠোঁট টিপে হেসে পড়ে। বুঝেছি, গার্লফ্রেন্ড ভেঙে গেছে বলে কাঁদছিলেন, তাই তো? নাহিদ রুষ্ট চোখে যায়, তেমন চড়া কণ্ঠে বলে, ভেঙে যায়নি, বিয়ে হয়ে গেছে। না জানি কেন আজে বাজে বলছেন। নুহা মজা করেছিল। মানিব্যাগে তো আর কোনো মেয়ের ছবি ছেলেরা এমনি এমনি রাখে না। গার্লফ্রেন্ডই হবে বলে আন্দাজে বলা, কিন্তু সত্যি নাহিদ এই কারণে কাছে শুনে তাজ্জব হয়ে পড়ল। কি আশ্চর্য, একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যিই ভাবে কাঁদছেন? কেন, এটা কি কাঁদার ব্যাপার নয়? নুহার দৃঢ় কণ্ঠ, মোটেই না। এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটেছে আপনি জানেন? এই যে আমাদের দেশের কথা ধরুন, সাদা চামড়া বিদেশিদের কাছে তাদের কত টাকার ঋণ। কই, দেশ তো কাঁদছে না, প্রধানমন্ত্রী তো দিব্যি গাড়ি করে ঘুরছে। তাহলে? নাহিদ জড়বুদ্ধিতে চোখ বড় বড় করে বলল, আপনার কাছে এই দুটো জিনিসের মানে এক? না, অবশ্যই এক না। আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক, কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি। কিন্তু আপনি তো অক্ষত, তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অতিকায় তুচ্ছ। সহসা এক পেশে হাসল নাহিদ। ওয়ালেটের দিকে চেয়ে থেকে বলল, আপনার কাছে হয়তো তুচ্ছ, আমার কাছে নয়, কারণ আমি ভালোবেসেছি। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? সে চাইল উত্তর জানার প্রবণতা চোখে। নুহা দুপাশে মাথা নেড়ে বলল, না। তাহলে আপনি বুঝতেও পারবেন না। একজন ব্যর্থ প্রেমিকের কষ্ট বুঝতে প্রেম সুলভ হৃদয় লাগে। নুহার শীতল চাহনি বদলে যায়, গুরুতর হয়। নাহিদ একটু চুপ থেকে বলল, খাবারের জন্য ধন্যবাদ, আমাকে একটু একা ছাড়বেন প্লিজ, একা থাকতে চাইছি। আবার ভেবে বসবে না, তাড়িয়ে দিচ্ছি আপনাকে। কেন যেন মন খারাপ হলো নুহার। শব্দহীন মাথা জাগিয়ে চুপচাপ হাঁটা ধরল। দরজায় গিয়ে ফিরে চাইল আবার। নাহিদ ওয়ালেট থেকে চোখ নিয়ে জানালার বাইরে ফেলেছে। পরপর বক্ষস্থল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। নুহার মনে হলো এই নিঃশ্বাসের নির্গমন সাধারণ কিছু নয়, হাওয়ায় মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার। সেই ভার বোঝার ক্ষমতা কি আসলেই ওর নেই? যা চকচকে রাস্তাঘাট, এক একটি উঁচু স্তম্ভের মতন পরিষ্কার দালান, তক্তকে ঝলঝলে কানাডা ভূমি দেখে মিথিলার চোখ বিমোহে মুদে আসার জোগাড়। এই তো ঠিক এইরকমই দেশের স্বপ্নই দেখেছেও। আহা, অবশেষে পেল। প্রাচুর্যে ঘেরা ভীষণ ভীষণ শৌখিনতায় মরে থাকা জীবনে এবার আর সুখের অন্ত হবে না। ওরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। ল্যান্ড করেছে প্রায় আধা ঘন্টা হবে। মিথিলা সব কিছু দেখে টেকে এবার অধৈর্য হয়ে পড়ল। পা হাঁটু ঝিমিয়ে এসেছে ওর। ওদিকে পলাশ ফোনে ব্যস্ত। মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে,
পলাশ নিজেও নড়ছে না, কিছু বলছেও না। সারাদিন এখানে থাকার প্ল্যান করেছে নাকি? গাড়ি আসবে না ওর? মিথিলা খেই হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তোমার গাড়ি আসবে কখন? এই তো ক্যাব বুক করছি, চলে আসবে।